একজন আইএলটিএস শিক্ষার্থীর 24 ঘন্টা কিভাবে কাটানো উচিত, পড়াশোনার রুটিন কেমন হওয়া উচিত, আজকে সেই বিষয়টি আমি তুলে ধরতে চাই ফ্রম আ ভেরি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। লাস্ট 18 বছর ধরে টিচিংয়ের সাথে আমার যুক্ত থাকার প্রেক্ষিতে ঠিক যে সকল বিষয় আমার কাছে মনে হয়েছে বা ঠিক যে পদ্ধতিতে পড়াশোনাটা আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে, আমি সেই ব্যাপারগুলোই তুলে ধরতে চাই। ফার্স্ট অফ অল, আমি মনে করি একজন আইএলটিএস স্টুডেন্ট তার অবশ্যই সকালে পড়া উচিত। ফর এক্সাম্পল, দ্য টাইমিং শুড বি 6 to 11 ইনিশিয়ালি, মানে প্রথম ফেজটা। এরকম কেন? কারণ ইনো হোয়াট, সকালবেলা আউটপুটটা সবচেয়ে ভালো আসে। আমি জানি এখানে অনেকেই আছেন যে যারা কিনা রাত্রে পড়তে ভালোবাসেন, সেটা ঠিক আছে, অনেকের ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কিন্তু ফর ম্যাক্সিমাম পিপল এ পর্যন্ত আমরা যেটা দেখেছি অনেকগুলো কারণে, আমি আসলে আজকে সায়েন্টিফিক্যাল কোনো আলোচনায় যাব না, কোনো রেফারেন্স আমি আসলে নিতে যাচ্ছি না, কিন্তু মানে খুবই ফ্রম আ ভেরি প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ফ্রম আ ভেরি প্র্যাকটিক্যাল গ্রাউন্ড, স্টুডেন্টসদের যে ব্যাপারটা হয় যে তারা সকালবেলা সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে পারেন, মনটা ফ্রেশ থাকে, এবং সকালবেলা যদি কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, নিঃশ্বাসের ব্যায়াম যদি করে নেওয়া যায় আর তারপর যদি আপনি পড়তে বসেন, ট্রাস্ট মি, ইউ উইল গেট দ্য হাইয়েস্ট বেনিফিটস অফ দ্য প্রসেস। ওকে, আমরা ধরে নিচ্ছি প্রথম ফেজে একটা 24 ঘন্টার দিনের প্রথম ফেজে আমরা পড়বো সকালবেলা, সেটা হচ্ছে 6টা থেকে 10টা অথবা 5টা থেকে 9টা। তো আমি সকাল 6টা থেকে 10টা একটু কমফোর্টেবল, একটু ফ্লেক্সিবল প্রসেসটাই ধরে নিচ্ছি। এখন একেবারে সকালে আর্লি ইন দ্য মর্নিং 6টার সময় কোন মডিউলটা পড়ব? আইএলটিএসের ক্ষেত্রে একটা ব্যাপার আমি শেয়ার করতে চাই যে আইএলটিএস যেরকম, মানে আইএলটিএস ইজ অ্যাজ ইট ইজ, আইএলটিএস ঠিক যেভাবে সাজানো হয়েছে, অর্থাৎ আইএলটিএসের প্রত্যেকটা মডিউল, ইউনো হোয়াট, দেয়ার আর 4 মডিউলস দেয়। এই 4টা মডিউল আইএলটিএস মেন এক্সামে বা এক্সাম নেওয়ার ক্ষেত্রে কীভাবে এই 4টা মডিউল আসে? ফার্স্ট অফ অল লিসনিং, সেকেন্ডলি রিডিং, অ্যান্ড দেন থার্ড রাইটিং, মানে এটাকে সংক্ষেপে বলা হয় LRW। এই LRW প্রসেসটাই যদি আপনি মেনটেন করেন পড়াশোনার ক্ষেত্রে, দ্যাটস গোনা বি ফ্যান্টাস্টিক ফর ইউ। তাহলে LRW অর্থাৎ এল মানে লিসনিং, সকালবেলা প্রথমে আপনি লিসনিং নিয়ে বসবেন। কত ঘন্টা পড়বেন তাই তো? 1.5 hours। আমার পরামর্শ হলো 1.5 hours। 1.5 ঘন্টা পড়বেন, আধা ঘন্টার বিরতি নিতে পারেন চাইলে, আবার একটু চাটা খেলেন, চাইলে একটু হালকা হাঁটাহাঁটি করলেন, ইউ কাম ব্যাক টু দ্য টেবল, আবার বসলেন, অ্যান্ড দেন LRW, এল পরে লিসনিং পরে রিডিংটা আসবে। রিডিং পড়বেন 2 ঘন্টা, 2 ঘন্টা রিডিং, 1.5 ঘন্টার সকালবেলার লিসনিং, সাথে কিছু রেস্ট বা বিরতি, এভাবে কিন্তু আপনার 4 ঘন্টা হয়ে যাবে। সো টোটাল 4 hours ইন দ্য মর্নিং, এবং 2টা মডিউল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি আপনি আর পড়ছেন না, 10টার পরে আর আপনার হয়তো পড়ার সুযোগ নেই, আপনি উঠে যাবেন, আপনি হয়তো কাজে যাবেন বা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয়তো যাবেন, আমি এভাবেই ধরে নিচ্ছি। এখানে আমি যেভাবে বলছি এভাবে সবার সাথে মিলে যাবে এরকম মিন করছি না, বাট ইউ নো হোয়াট, আমি একটা ফ্রেমওয়ার্ক শেয়ার করছি, আপনারা এটাকে আগাতে পারেন, পেছাতে পারেন। আচ্ছা, দেন সন্ধ্যার সময় মাঝখানে কিন্তু অনেক টাইম আছে, সেটাকে আপাতত একটু ছাড় দিচ্ছি। আমি ধরে নিচ্ছি সারাদিনের অনেক ব্যস্ততা আপনার আছে, কাজ আছে, জব আছে, বা হোয়াট এভার বিজনেস আছে, পড়াশোনা আছে, অ্যান্ড দেন আপনি অবশ্যই সন্ধ্যার সময় আবার ফিরে আসছেন। যেহেতু আইএলটিএস কোর্স করছেন কিংবা আইএলটিএস এর ব্যাপারে আপনি সিরিয়াস, বা আইএলটিএস এক্সাম আপনি দিতে যাচ্ছেন, সো আমি ধরে নিচ্ছি ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট, এবং আপনি পড়াশোনা করার জন্য মোটামুটি সময় বের করে নিয়েছেন ইন দ্য মিন টাইম। তাহলে সন্ধ্যার সময় LRWটা বাকি আছে, আর পরে স্পিকিংটাও আসবে। সন্ধ্যা 7টা আমি একটা আদর্শ টাইম ধরে নিচ্ছি, 7টা থেকে 9টা টানা এই 2 ঘন্টা আপনি পড়বেন রাইটিং। এরপরে 1 ঘন্টা স্পিকিং। একটু খেয়াল করে দেখেন তাহলে টোটাল কত ঘন্টা হলো। সকালবেলা 1.5 ঘন্টা লিসনিং, সাথে আরও হাফ অ্যান আওয়ার ইন দ্য মিন টাইম চলে যাবে, দেন আরও 2 ঘন্টা রিডিং, দেন লাস্টে সন্ধ্যার সময় আরও 2 ঘন্টা রাইটিং, অ্যান্ড দেন ফাইনালি স্পিকিং 1 ঘন্টা। এভাবে কিন্তু টোটাল 7 hours জার্নি, একটা দিনে 7 ঘন্টার আইএলটিএস পড়াশোনার একটা পদ্ধতি। এবং আমি জানি 7 ঘন্টা কারো কারোর জন্য ঠিক আছে, কারো কারোর জন্য এটা অনেক সময়, কিন্তু আইএলটিএসে যদি আপনি ভালো করতে চান একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাকে দিতে হবে। আপনি হতে পারেন যে ইংলিশে যথেষ্ট এক্সপার্ট, কিন্তু পর্যাপ্ত সময় যদি আপনি দেন তাহলে ইউল প্রডিউস দ্য হাইয়েস্ট স্কোর। এরকমও হয়ে থাকে আপনি ইংল্যান্ডের একজন নাগরিক বা ইংলিশ একটা দেশে আপনি জন্মেছেন, তাও কিন্তু আপনাকে সময় দিতে হবে।
আপনাকে পড়াশোনার টেবিলে বসতে হবে। কারণ রিমেম্বার, ভাষা এমনিতে আপনি জানেন সেটা একটা বিষয়, কিন্তু এটাতে স্কিল বা একটা স্কোর তোলা সেটা কিন্তু একটা ডিফারেন্ট বিষয়। যেমন বাংলাদেশেও আপনারা যদি বাংলা ভাষায় আইএলটিএস করতে চান, দেখা যাবে কিন্তু আমাদের অনেকেরই কাঙ্ক্ষিত স্কোর আসবে না। কিন্তু আপনি যদি আলাদাভাবে পড়াশোনা করেন, সময় দেন, টেবিলে বসেন যে ঠিক আছে আমি বাংলাতে আরও সমৃদ্ধ হব, তখন কিন্তু সম্ভব। তো একইভাবে ইংলিশ দেশের মানুষদেরও কিন্তু একই কেস। ওরা ইংলিশে কথা বলেই যে আইএলটিএস স্কোর চলে আসবে সেরকম কিন্তু না। ওদেরকে কি করতে হবে? ওদেরকেও অবশ্যই আইএলটিএস দেওয়ার জন্য অবশ্যই টেবিলে বসতে হবে, পড়াশোনা করতে হবে। তো এই কারণে আমরা যদি এমনও হয় যে ইংলিশটা পারি ভালো, আমাদের কিন্তু টেবিলে বসতে হবে, পড়াশোনা করতে হবে। তার জন্য কিন্তু রুটিন, তার জন্যই কিন্তু পড়াশোনা। তাহলে আমরা যেটা নিয়ে আসলাম 7 ঘন্টার একটা আইডিয়া, পড়াশোনার 7 ঘন্টার একটা আইডিয়া। এখন সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে 6টায় পড়াশোনা শুরু করে দিলাম, বা আমি নামাজ পড়লাম, দেন পড়ার টেবিলে বসলাম। আবার সন্ধ্যার সময় কিন্তু আমি পড়াশোনা শেষ করছি, রাইটিংটা শেষ করলাম সন্ধ্যার সময় 7টা থেকে 9টা। মাঝখানে একটু বিরতি নিতে পারি, নামাজের বিরতি নিতে পারি, ইভেন আমি চাইলে খাবারের বিরতিটাও নিতে পারি। যারা একটু আগে ভাগে ডিনার করে ফেলতে চান এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে চান, তারা চাইলে রাইটিং অ্যান্ড দেন স্পিকিং ইন দ্য মিডল আপনি চাইলে নামাজ এবং খাবার সেরে নিতে পারেন। তারপরে আর একটু স্পিকিং, 1 ঘন্টার স্পিকিং, দেন আপনি ঘুমিয়ে যেতে পারেন। কারণ আপনার যেহেতু আবার সকালে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, সকালে উঠতে হবে। অনেক ভাই বোন আছেন যারা কিনা আবার রাত্রে পড়তে ভালোবাসেন, তারা আবার সকালে ঘুমাতে ভালোবাসেন কিন্তু রাত্রে পড়তে ভালোবাসেন। যদি এরকম হয় আপনার রাত্রেই পড়তে হবে, কারণ রাত্রে পড়ার কারণেই আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন, এরকম যদি হয়ও, তাহলে আপনাকে রুটিনটাকে একটু শিফট করে ফেলতে হবে। সকালটাকে একটু সন্ধ্যা বা রাতের দিকে একটু শিফট করে ফেলতে হবে। তখন হয়তো আপনি রাত 3টা পর্যন্ত পড়াশোনা করবেন। তো এটা আসলে যদিও খুব ভালো আইডিয়া না, রাত্রিবেলা আসলে পড়াশোনার কনসেন্ট্রেশন, শারীরিকভাবেও যে এনার্জি ফিল করার কিছু ব্যাপার থাকে, যদিও অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা আরও বেশি এনার্জি রাত্রিবেলা ফিল করেন। ওকে ফাইন, এটা অ্যাকর্ডিং টু ইয়োর কমফোর্ট, আপনার ভালো লাগা অনুযায়ী, আপনার কাজের সাথে জীবনের সাথে সবচেয়ে বেশি যেটা ম্যাচ করে, দ্য ওয়ে ইউ রিয়েলি ফিল কমফর্টেবল, ওই পদ্ধতি অনুযায়ী আপনি এটাকে চাইলে অ্যারেঞ্জ করে নিতে পারেন। এখন আসলে আমরা পড়বোটা কি সেটার একটা বেসিক যদি ধারণা আমি শেয়ার করি। যেমন সকালবেলা যখন আপনি লিসনিং বের করলেন 6টার সময়, 6টা থেকে ধরে নিচ্ছি আমি 7:30, 1.5 ঘন্টার প্র্যাকটিস, একটা টেস্ট আপনি দিতে পারেন। সেটাতে কি ভুল হয়েছে সেটা নিয়ে কাজ করা যেতে পারে। অথবা লিসনিংয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন টাইপটা কি, একটু এমসিকিউটাকে অনেকেই চ্যালেঞ্জিং টাইপ অফ কোয়েশ্চেন বলে থাকেন। এটা যদি আপনার কাছে একটু ডিফিকাল্ট লাগে, সেটা মানে আলাদা করে একটু মানে টেস্ট একটা দেওয়ার পরে সেটা নিয়ে একটু আলাদা কাজ করতে পারেন। বা ঠিক যে কোয়েশ্চেন টাইপটা আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হয় সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক সময় যে আপনারা লিসনিংগুলো শুনেন, অনেক জায়গায় অনেক শব্দ একটু ডিফারেন্ট, সাউন্ড একটু ডিফারেন্ট আসে, বা প্রনাউন্সিয়েশনটা অনেক ক্ষেত্রে একটু ডিফারেন্ট আসে। তো আপনি সেটাও বারবার চেক করতে পারেন। যেমন আপনাকে বললো যে লাক্সারি, এখন আপনি তো লাক্সারি বলে বলে অভ্যস্ত, এখন আপনি দেখলেন যে আচ্ছা ও এটা লাক্সারি, এটা কি, ও আচ্ছা বুঝছি, ওকে ফাইন, বাট এর প্রনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট ছিল। তো এরকম আপনি চেক করে নেওয়া, অথবা হার্ড কোয়েশ্চেন নিয়ে একটু টাইম দেওয়া, কিংবা একটা টেস্ট দেওয়া, একটু সেখানে কি ভুল কি শুদ্ধ সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করা, এভাবে 1.5 ঘন্টার লিসনিং গেল। দেন ওয়েন ইউ মুভ টু রিডিংয়ে যাওয়ার পরে হতে পারে যে একটা ফুল টেস্ট আপনি 1 ঘন্টায় দিয়ে দিলেন, অথবা হতে পারে 2টা প্যাসেজ আপনি সলভ করলেন বা আনসার বের করলেন। বাহির করার পরে আপনাকে যেটা করতে হবে একটু ঘাটাঘাটি বা একটু অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করার সময় কিভাবে, অনেক পদ্ধতি আছে, বা আপনি যে কোর্স করবেন বা ক্লাস চলাকালীন সময়গুলোতে কিন্তু অনেক ধরনের টেকনিক্স আপনার সাথে শেয়ার করা হবে। সেই টেকনিক্সগুলো মেনেই আপনি এটা করতে পারেন। আপনার টিচাররা, আপনার মেন্টরসরা, আপনার প্রতিষ্ঠান যেভাবে আপনাকে গাইড করছে সেভাবে আপনি করতে পারেন। পাশাপাশি চাইলে আপনি এভাবেও করতে পারেন যে একটা টেস্ট আপনি দিলেন, ঘাটাঘাটি করলেন, সমাধান বের করলেন। অ্যাট দ্য সেম টাইম রিমেম্বার, আমি সবচেয়ে বেশি যে জায়গাটাতে ফোকাস করতে চাই 2টা বিষয়। তার মধ্যে একটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, কোয়েশ্চনে যে শব্দগুলো দেওয়া হয়, মানে এটাকে বলে কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন আর সিমিলার ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, এই 2টা ক্যাটাগরি বা এই 2টা টাইপ, এই যে কি বলে শব্দ বা ফ্রেজগুলো চেষ্টা করবেন একটু মেলানোর। সিনোনিমস বলেন, প্যারাফ্রেজিং বলেন বা অ্যান্টোনিম বলেন, একটু মেলানোর চেষ্টা করবেন। কোয়েশ্চনে কি শব্দ ব্যবহার করলো, প্রয়োজন একটা চার্ট করে নিয়ে টেবিল ড্র করে ফেলবেন। এক পাশে থাকবে, বাম পাশে আপনি লিখবেন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চনে যে কি শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো লিস্ট করবেন। আর এগুলো কিভাবে প্যাসেজে ডিফারেন্ট ওয়েতে আসছে, কিভাবে ঘুরাইয়া আসছে, সেগুলো আপনারা
দেখবেন। যেমন বললো যে দ্য নেক্সট ডিকেড, তো নেক্সট ডিকেড কোয়েশ্চনে বলেছে, ধরেন যেমন এই ডিকেডটা হচ্ছে 2020 থেকে 30, তো নেক্সট ডিকেডটা হবে 2030 থেকে 40। তো এরকম কোয়েশ্চনে হয়তো নেক্সট ডিকেড বললো, প্যাসেজে হয়তো সালটা বললো। এভাবে আপনাকে এই প্যারাফ্রেজিংগুলো বের করে রাখতে হবে। তো আপনি টেবিলটা ড্র করে বাম পাশে কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন, ডান পাশে সিমিলার ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, মানে এই মেকানিজমটাও আপনাকে আয়ত্ত করতে হবে। আপনি শুধু একটার পর একটা কোয়েশ্চেনে দেখলেন এবং আনসারগুলো হয়তো বের করে ফেললেন অথবা কিছু করতে পারলেন না, আনসার মেলালেন, এভাবে কিন্তু আপনার উন্নতিটা কাঙ্ক্ষিত হবে না। অ্যাট দ্য সেম টাইম বলা হয়ে থাকে যে আমি 2013 সালে আমি যখন টিকেটে কোর্সটা করি, তখন আমাদের একজন ট্রেনার সাইমন অধনবান, তার একটা পরামর্শ ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সাইমন, হাউ টু ইমপ্রুভ ইন ড্রিলিং? সে আমাকে বললো যে তিনটা টেকনিক তুমি নাও সুলতান, অ্যান্ড ট্রাস্ট মি ইউল ইমপ্রুভ। আমি বললাম যে কি, তুমি আমাকে বলো। তো বললো যে রিড নাম্বার 1, নাম্বার 2 রিড, অ্যান্ড নাম্বার 3 রিড। ওই যে তিনটাই তো সমান হয়ে গেল। বলে যে না, দিস ইজ দ্য বেস্ট টেকনিক টু ইমপ্রুভ ইউর রিডিং। আর রিডিং এমন মডিউল যেটা তুমি যদি অনেক বেশি উন্নতি করতে পারো বা অনেক বেশি পড়াশোনা করো, তাহলে তোমার 4 মডিউলে এটা তোমাকে হেল্প করবে। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে আমার ওই ট্রেনারের কাছ থেকে পাওয়া, যে এটা খুবই সিরিয়াস একটা আইডিয়া, যে রিড এবং রিড। আপনারা যেটা করতে পারেন, প্রতিদিন 30 মিনিট 40 মিনিট আপনারা পড়বেন। একটা নিউজ পেপার হতে পারে, টাইম ম্যাগাজিন হতে পারে, বা সিডনি হেরাল্ড এরকম নিউজ পেপার অনলাইন কিংবা অফলাইন, কিংবা ক্যামব্রিজ বইও হতে পারে, অন্য কোনো ম্যাগাজিন বা আর্টিকেলের বই হতে পারে। ইংলিশ হতে হবে অফকোর্স, এবং আপনারা সেটা পড়বেন। এভাবে কিন্তু যদি ডেইলি পড়তে থাকেন 30 মিনিট জুড়ে আপনার কানকে শুনাইয়া এরকম যদি পড়তে থাকেন, ট্রাস্ট মি, ইউল গেট সাম সর্ট অফ ইমপ্রুভমেন্ট ইন রিডিং অফকোর্স। তো এভাবে মানে বিভিন্ন, মানে আপনার যে জিনিসগুলো জানা আছে, যে পদ্ধতিতে আপনি পড়াশোনা করছেন, আপনার মেন্টরসরা যেভাবে বলছেন, বা আমিও কিছু আইডিয়া শেয়ার করলাম, এভাবে আপনি 2 ঘন্টা রিডিংয়ে সময় দিলেন। দেন আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার কাজে তো বেরিয়ে গেলেন, আগে যেটা আমরা আলোচনা করেছি, আপনি আপনার কাজে বেরিয়ে গেলেন। এরপরে সন্ধ্যার সময় যখন আপনি 7টার সময় টেবিলে বসলেন রাইটিং নিয়ে, সবচেয়ে ভালো হয় একটা টাস্ক 1 লিখেন, একটা টাস্ক 2 লিখেন, অ্যান্ড দেন আপনি কি করতে পারেন, যে কিছু গ্রামার নিয়ে কাজ করতে পারেন, কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারেন, ইনক্রিজ ডিক্রিজ কিংবা ফ্লাকচুয়েট, বা এরকম স্পেসিফিক ডায়াগ্রাম হলে, ম্যাপ হলে, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি কাজ করা। টুকিটাকি যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে আপনি অ্যাড করলেন। রিমেম্বার, ফার্স্ট অফ অল ইউ রাইট one task 1, then you write another task 2, at the same time টুকিটাকি পড়াশোনা যেগুলো কিনা হেল্পফুল কম্পোনেন্টস, সেগুলো আপনি পড়াশোনা করার চেষ্টা করলেন। ক্ষেত্র বিশেষে একটু স্যাম্পল রাইটিং আপনি পড়াশোনা করলেন। বা যাদের অনেক উইকনেস কাজ করে, রাইটিং টাস্ক লিখতে গেলে কিচ্ছু হয় না, ব্রেনস্টর্মিং কোনো আইডিয়া মাথায় আসে না, তারা কিন্তু এভাবে প্রতিদিন 2টা করে টপিকের ব্রেনস্টর্মিং করতে পারেন। আইডিয়া যাই আসুক আপনি করেন না, অথবা চ্যাট জিপিটিরও কিন্তু হেল্প নিয়ে এভাবে আইডিয়াগুলো গ্যাদার করতে পারেন। তো এভাবে মানে অনেকগুলো আইডিয়াস, বা আপনি যেভাবে শিখছেন সেভাবে এই 2 ঘন্টা আপনি চাইলে রাইটিংয়ে এই 2 ঘন্টা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি একটু বিরতি হয়তো নিলেন, ফাইনালি যে স্পিকিংয়ে যখন আসলেন, আরও 1 ঘন্টার প্ল্যান, যেহেতু টোটাল 7 আওয়ার্স অ্যান্ড লাস্ট 1 ঘন্টা, 3টা মডিউলে 2 ঘন্টা করে গেল। স্পিকিংয়ে আমরা কিন্তু 1 ঘন্টাই রেখেছি। স্পিকিংয়ে আমি মনে করি যে আপনি তো বাসায় পড়বেন 1 ঘন্টা, ওকে, আর পারলে আপনি পাবলিক স্পিকিং, আরও ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিষ্ঠান, সেখানে গিয়ে ক্লাব, কেয়ার সেশন, এগুলোতে যদি জয়েন করেন ওটা বেশি ভালো হবে। মানে একা একা আপনি যতই উন্নতি করেন না কেন স্পিকিংয়ে, বা বাসায় বসে আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি সবচেয়ে ভালো ডেভেলপ করতে পারবেন when you are in a public speaking house, when you mix up with many people, when you talk to people, একজন আরেকজনের সাথে ইংলিশে কথা বলছেন, you'll improve highly। তো এই কারণে মানে বাসায় পড়াশোনা 1 ঘন্টাই থাকুক, পড়বেনটা কি পড়বেন, যেমন স্পিকিং পার্ট 1 কোয়েশ্চেন, স্পিকিং পার্ট 1 কোয়েশ্চেন অনেকেই প্র্যাকটিস করতে চান না। আমি কিন্তু বলবো যে না, পার্ট 1 কোয়েশ্চেন্সও কিন্তু প্র্যাকটিসের দরকার আছে। মনে রাখবেন, শুরুটা যদি ভালো হয়, স্টার্টিং মানে বিগিনিং যদি আপনি বাম্পার হয়, ট্রাস্ট মি, দেন ইউল অ্যাচিভ অর ইউল গেইন মোর কনফিডেন্স ইন পার্ট 2 অ্যান্ড পার্ট 3। তো ওই জায়গায় আমি বলবো যে ধরেন 20টা বা 25টা পার্ট 1 কোয়েশ্চেন, জানা কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন, আনসার দেন, সংক্ষিপ্ত আনসার থেকে বের হয়ে একটু এলাবোরেটেড আনসার দেওয়ার চেষ্টা করেন। তো দেন একইভাবে পার্ট 2তে যখন যাবেন বা পার্ট 2 প্র্যাকটিসে বসবেন, কীভাবে 15 টপিক্স অথবা 10 অথবা 15 টপিক্স অথবা 20 টপিক্স, মানে আপনার সময় 1 ঘন্টার ভেতরে মানে সবগুলো যেভাবে যতটুকু পারা যায়, আচ্ছা 10 টপিক্স, বেশি না,
10 টপিক্স, 2 মিনিট করে কথা বলা, 20 মিনিট আপনি এখানে সময় দেন, টপিক্সগুলো স্পিকিং করেন আর কি। তো এটা যদি ভালো হয়, যদি কাউকে শোনাতে পারেন তো ভালো, আর যদি না হয় কোনো সমস্যা নেই, আপনার হাতে মোবাইল আছে, আপনি ওইটা সেলফি ক্যামেরা অন করে নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন। এটা খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা। অ্যাট দ্য সেম টাইম আয়নার সামনে কথা বলতে পারেন, ওয়াশরুমে যান অথবা ড্রেসিং টেবিলের আয়নাতে কথা বলতে পারেন। তো এভাবে সিমিলারলি পার্ট 3 কোয়েশ্চেন, সেখানে আরও 10টা 15 16টা কোয়েশ্চেন আপনি একটা পিক করতে পারেন। আমাদের কিন্তু প্রবলেম সবচেয়ে বেশি কিসে হয়, যে সামটাইমস উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড পার্ট 3 কোয়েশ্চেন্স। এক্সামিনার কোয়েশ্চেন করে কিন্তু আমাদের ধরতে কষ্ট হয়। বিশ্বাস করেন, আপনি যদি প্রতিদিন 10টা বা 15টা করে পার্ট 3 কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকেন, এভাবে বেশি দিন লাগবে না, উইদিন এ মান্থ মানে খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট আপনার হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি, নিয়ম করে যারা প্র্যাকটিস করে যান, এক্সামে একটা কোয়েশ্চেনও তাদের মনে হয় না যে তারা ধরতে পারেননি। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয় যে প্রিপারেশন যদি কম হয়, তাহলে অনেক সময় তারা শেয়ার করে থাকেন যে এক্সামিনারের পার্ট 3 কোয়েশ্চেন ধরতে প্রবলেম হয়েছিল। তো আপনি যদি পর্যাপ্ত প্র্যাকটিস রাখেন, একটা মাসেরও যদি পর্যাপ্ত প্র্যাকটিস আপনি সঞ্চয় করতে পারেন, এই জায়গায় আপনি প্রবলেমে পড়বেন না ইনশাআল্লাহ। আমরা আবার একটু রিক্যাপ করি যে আমাদের একটা 7 আওয়ার্সের একটা প্রসেস, মানে আমি বলবো যে এটা খুবই আইডিয়াল এবং স্ট্যান্ডার্ড। কোনো কারণে যদি মনে হয় যে এটা আপনি পারছেন না, 5 আওয়ার্স ধরেন, আপনার মনে হচ্ছে 5 আওয়ার্স আপনার জন্য যথেষ্ট, আপনার ব্যস্ততা আছে বা অন্যান্য বা পড়াশোনার চাপ আছে, ওকে, আর একটু কমিয়ে নিতে পারেন, ওই যে রেশিওতে একটু কমিয়ে নিন। যেমন ধরেন রিডিংয়ে 1.5 ঘন্টা, রাইটিংয়ে 1.5 ঘন্টা, লিসনিংয়ে 1 ঘন্টা, স্পিকিংয়ে 40 মিনিট, 1 ঘন্টা বা 40 মিনিট করলে হবে। 5 আওয়ার্স প্ল্যান একটু রেশিওতে কমিয়ে নিলেন। আবার এরকম স্টুডেন্টসও কিন্তু আমরা পাই যারা কিনা আইএলটিএস এর পড়াশোনা 10 ঘন্টা জুড়ে করতে পারে। সো ফ্যান্টাস্টিক, এরকম পাই কিন্তু আমরা। তো ধরেন আপনি 10 ঘন্টা যদি পড়েন, তাহলে একইভাবে রেশিওতে কিন্তু পড়ার পরিমাণ আপনি বাড়িয়ে নিলেন। আর যদি কারো পক্ষে সম্ভব হয় 10 আওয়ার্স স্টাডি করা, হোক না, মানে একটা আইএলটিএস কোর্স, একটা আইএলটিএস স্কোর যদি এটা জীবন বদলের জার্নি হয়, রাত দিন পড়ার ফলে 24 ঘন্টাকে কাজে লাগানোর ফলে যদি এটা আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, কেন নয় বলেন? তো যারা এরকম 10 ঘন্টা বা 12 ঘন্টাও পড়ে ফেলতে পারবেন, তাদের হয়তো ওরকম কাজ নাই, যথেষ্ট সময় আছে, বা ইউনিভার্সিটি বন্ধ আছে, কলেজ বন্ধ আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ওকে ফাইন, সকালবেলা ওই যে বসবেন, টানা পড়তে থাকেন, হ্যাঁ হালকা কিছু বিরতি নিয়েন, একটু হাঁটাহাঁটি করবেন, এতে করে আপনি আবার এনার্জি গেইন করবেন। এবং প্রয়োজনে সকাল থেকে সে 1টা পর্যন্ত পড়াশোনা হবে, অ্যান্ড দেন আবার উঠবেন, হয়তো লাঞ্চ করবেন বা নামাজ পড়বেন, দেন প্রয়োজনে আবার 2:30 থেকে আবার বসে যাবেন, আবার বিকেল 4:30 পর্যন্ত আরও 2 ঘন্টার পড়াশোনা, দেন সন্ধ্যায় আবার পড়াশোনা। এভাবে সারাদিনের ফ্রেমওয়ার্ক কীরকম হলো? 24 আওয়ার্সের ফ্রেমওয়ার্ক হয়ে গেল কি, যে আপনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে পড়ছেন, খাচ্ছেন, নামাজ পড়ছেন, বা আপনি মন্দিরে যাচ্ছেন বা প্রার্থনা করছেন, অ্যান্ড দেন আপনি মানে একটু হাঁটাহাঁটি করছেন বা একটু কফি খাচ্ছেন, আবার টেবিলে বসছেন, আবার উঠছেন, আবার বসছেন, এভাবে 24 আওয়ার্স। মানে এমন এক মানুষ আপনি যে আইএলটিএস এর এক সাধনা, এমন এক মানুষ আপনি যে একটা ধ্যানে, মানে আইএলটিএস ধ্যানে আপনি মগ্ন হয়েছেন। বেশি দিনের জন্য তো না, হতে পারে সেটা 1 মাস। এরকম ধ্যানে, মানে যদি নিরবিচ্ছিন্ন আইএলটিএস পড়াশোনা কেউ যদি 1টা মাসও করতে পারে, তিনি কত দুর্বল স্টুডেন্ট এটা কোনো বিষয়ই না। মানে কত উইক, দ্য উইকেস্ট, ইট ডাজন্ট ম্যাটার, রাদার তিনি ডেইলি বসেন, ট্রাই করেন, ইট ডাজ ম্যাটার। তো আমার মনে হয় যে আপনারা চাইলে এই ফর্মুলা মেনটেন করতে পারেন, তাহলে আবারও সেই বেসিক ফর্মুলা, ঠিক যে ফর্মুলাতে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হওয়ার সুযোগ আছে। 7 আওয়ার্স স্টাডি, সকালবেলা 6টা থেকে 10টা, 2 মডিউল আমরা সম্পন্ন করব। ফার্স্টে লিসনিং, এরপরে রিডিং। কেন এভাবে করব? আইএলটিএস এর এক্সাম যেভাবে হয় সেই প্রসেসে আমরা করব। সকালবেলা মন ফ্রেশ থাকে, লিসনিং, এরপরে আসবে রিডিং। আচ্ছা, সন্ধ্যার সময় কি? সন্ধ্যার সময় রাইটিং একটু চিন্তা ভাবনা করতে হয়, সন্ধ্যার দিকে টাইমের সাথে এই আইডিয়াটা ভালো যায়। তো সন্ধ্যার সময় রাইটিং, আর পরে আরও 1 ঘন্টা আমরা রাখবো স্পিকিং। এই হলো 3 ঘন্টা ইন ইভিনিং, 7টা থেকে রাত 10টা 3 ঘন্টা, সকালবেলা 6টা থেকে 10টা 4 ঘন্টা। আপনারা চাইলে এটাকে ডানে বামে একটু কাটছাট করে আপনার মতো করে, বাট চেষ্টা করবেন 7 আওয়ার্স যাতে টিকে থাকে। পারলে এটাকে 8, পারলে এটাকে 9, পারলে এটাকে 10। যদি না পারেন তাহলে 7 আওয়ার্স না পারলে আচ্ছা চেষ্টা করবেন অন্তত 5 আওয়ার্স স্টাডি যাতে আপনি করতে পারেন। একইভাবে রেশিও সেট করে নেবেন এবং কোন সময়ে আপনার জন্য পড়লে আপনার জন্য সবচেয়ে উপকারী সেটা আপনি ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি এটা খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ।